নমস্কার, শুরু করছি দ্য বিগ স্টোরি। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আর আজকের বিগ স্টোরি আর 5টা দিনের মতো শুধু রাজনৈতিক তরজা হবে তা নয়। আজ রাজ্যের কয়েক লক্ষ যুবকের চোখে আবার ফিরে আসার স্বপ্নের গল্প। আজ পশ্চিমবঙ্গের সেই সমস্ত সরকারি কর্মচারীদের অধিকারের গল্প যাদের একসময় নিজেদের ন্যায্য পাওনা চাইতে গিয়ে শুনতে হয়েছিল চরম অপমানজনক মন্তব্য। কি সেই মন্তব্য, কে করেছিলেন মনে করেন? চলুন। আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ, নিজে ক্ষমতায় থাকলে সাতকুল মাপ। আর যারা ঘেউ ঘেউ ফেউ ফেউ করছে তারা জানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা অ্যানাউন্স করে, তার কারণ ওর প্রিন্ট নোট ছাপানোর ক্ষমতা আছে, স্টেটের নেই। স্টেট যে টাকা পায় সে টাকাই দেয় না। আমি তো বারবার চিঠি লিখছি, আপনি যখন ডিএ করবেন সেই ডিএর টাকাটা আমাদের দিয়ে দেবেন, আমরা সঙ্গে সঙ্গে আমাদের কর্মচারীদের দিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে বক্তব্য রেখেছিলেন সেপ্টেম্বর মাসে, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার অ্যাটিটিউড, যতদিন মানে গত 15 বছর উনি মুখ্যমন্ত্রী থেকেছেন, আর এই মুখ্যমন্ত্রী থাকাকালীন ওনার সব কিছুতেই এই ডোন্ট কেয়ার মানসিকতা, ডোন্ট কেয়ার মনোভাব, এবং সেটাই হয়তো খানিকটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভেতরেও গিয়েছিল। তো এই যে এইভাবে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, আরও অনেকগুলো মন্ত্রকের দায়িত্ব ওনার ওপর ছিল, এইভাবে কথা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলছেন, কি কি শব্দ ব্যবহার করছেন, ঘেউ ঘেউ করে লাভ নেই। আপনি কাদের নিয়ে বলছেন এই কথা? কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় রাজ্য সরকার ভর্ৎসিত হয়েছিল সেই সময়। আপনি কাদের উদ্দেশ্যে বলছেন যে ঘেউ ঘেউ করবেন না? ঘেউ ঘেউ শব্দ আপনি যে উদ্দেশ্যে ব্যবহার করেছেন, যাদের উদ্দেশ্যে ব্যবহার করেছেন, সেই মানুষগুলো আপনার কর্মচারী, অর্থাৎ এই রাজ্যের সরকারি কর্মচারী। আপনি আপনার নিজের কর্মচারীদের উদ্দেশ্যে যদি এই ধরনের অপমানকর কথাগুলো বলে থাকেন, এই ধরনের অপমানকর মন্তব্যগুলো করে থাকেন, আপনি এক্সপেক্ট করছেন আপনাকে রাজ্যের মানুষ সম্মান করবে না? সেদিন করেছিল, আর শেষ বিধানসভা নির্বাচনের ফলে তো সেটা স্পষ্ট। ডিএ অধিকার নাকি অধিকার নয়, এই নিয়ে দীর্ঘদিন লড়াই চলেছে। আপনারা বলে এসেছিলেন সেই সময় যে না, ডিএ অধিকারের মধ্যে পড়ে না। ডিএর আন্দোলনকারী যারা, সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য যারা, তারা দীর্ঘদিন ধরে মাসের পর মাস বসে থেকেছেন রাস্তায় তাদের দাবি আদায়ের জন্য। তারা বলেছেন যে হ্যাঁ, এটা আমাদের অধিকার, সংবিধান সেই অধিকার আমাদের দেয়। আর আপনার বয়ান কি ছিল? আপনি কি কি বলেছেন? লাগাতার বলে গিয়েছেন যে না, দিয়ে আমরা দিতে পারবো না। আর যখনই বা দিয়েছেন ভিক্ষে দেওয়ার মতো করে 2%, 3%, 5%, 10%। আপনি যেটা করতে পেরেছেন, আপনি যেভাবে রাজ্যটাকে চালিয়েছেন, তাতে দিনের পর দিন পিছিয়েছে রাজ্য। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, 8 লক্ষ কোটি টাকার ঋণ দেনা এই মুহূর্তে, তার বেশি আজকে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন বাজেট পেশ করার সময়। আপনার কারণে হয়েছে, আপনি তার জন্য দায়ী। কিন্তু কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করতে পারলেন, শুভেন্দু অধিকারীর সরকার যেটা করতে পারলো, যে ঘোষণাগুলো করতে পারলো, যে জনমুখী জনমোহিনী বাজেট করতে পারলো, এই আপনি এত দেনা রেখে যাওয়ার পরেও আপনি পারলেন না কেন? আপনার সরকারের সদিচ্ছার অভাব কেন ছিল? আপনার বাজেট তো ভোটমুখী হয়েছে দিনের পর দিন, বছরের পর বছর। আপনি প্রকল্প ঘোষণা করেছেন, আপনি বলেছেন যে আমরা মহিলাদের জন্য কাজ করেছি, আপনি বলেছেন আমরা যুবদের জন্য কাজ করেছি, এবং আলটিমেটলি দিনের শেষে দেখা গেছে যে সেই সমস্ত টাকা আপনার সরকারের কোনো মন্ত্রীর পকেট হয়ে পৌঁছে গিয়েছে সোজা দুবাইতে। এ কথা বিরোধীরা লাগাতার অভিযোগ করেছে। আমাদের কথা ছেড়ে দিন, সংবাদ মাধ্যম কিছু জানে না, সংবাদ মাধ্যম কিছু বোঝে না, কিন্তু যারা বিরোধী এবং যারা এই মুহূর্তে সরকারে, তাদের কাছে তো সব ফাইল হাতের কাছে। ফাইল একটার পর একটা খুলবে, আপনারা কেউ পার পাবেন না। যুব সমাজকে বুঝিয়ে এসেছেন, দেখিয়ে এসেছেন যে না, আমাদের তো কোনো দুর্নীতি হয়নি, কর্মসংস্থানের চেষ্টা তো আমরা করছি। প্রত্যেকবার
বিএনএস হচ্ছে, আর প্রত্যেকবার হাজার হাজার কোটি টাকার লগ্নির কথা বলছি, আর তারপর এই যে দেখুন এই মুখগুলো, এই চোখগুলো, ডিএ আন্দোলনকারীরা যারা বসে রয়েছেন, যারা শিক্ষক সমাজ, যারা যোগ্য হিসেবে নিজেদেরকে চিনে এসছে, জেনে এসছে, তাদেরকে কি অবস্থা করেছে আপনার পুলিশ, কি অবস্থা করেছে? আর পার্থ চট্টোপাধ্যায় জেল খেটে এসে বলছেন না দুর্নীতি হয়নি। প্রাক্তন শিক্ষামন্ত্রী, আপনি তো সব থেকে ভালো জানেন, আপনি তো সব থেকে ভালো জানেন যে কত কোটি টাকার দুর্নীতি আপনারা করেছেন। আর আপনি আজকে বড় বড় কথা, আপনি বলছেন দুর্নীতি হয়নি। পার্থ চট্টোপাধ্যায় সিএনএ এক্সক্লুসিভ সেই প্রতিক্রিয়া আপনাকে শোনাবো। দেখুন, জেল খেটে এসেছেন, জেলের হাওয়া খেয়ে এসেছেন, তারপরে বাড়িতে বসে এসি চালিয়ে বলছেন না কোনো দুর্নীতি তো হয়নি। আমি তো জানি না সেরকম কিছু। কি বলেছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, শোনাবো আপনাদের, দেখুন। তো নজরে এত দুর্নীতি পড়েনি যখন আমি দলের ছিলাম। দুর্নীতি যে কোথাও হয়নি এটা আবার বললে বোধহয় অসত্য ভাষণ হবে। এইবার একটু যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আজকে যখন সরকার বাজেট পেশ করছে এবং মাননীয় অর্থমন্ত্রী বলছেন নিয়োগের কথা, সরকারি যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে কত নিয়োগ বলুন তো, ফাঁকা অবস্থায় রয়েছে জায়গাগুলো, দিনের পর দিন কাজ আটকে থেকেছে, সেখানে নিয়োগ ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট নিয়োগ দরকার, সেটা বর্তমান সরকার বুঝেছে। আপনারা যেটাকে আটকে রাখার চেষ্টা করেছেন, কারণ আপনারা তো চাননি যে রাজ্যটা উন্নতি করুক, আপনারা কোনোদিন চাননি যে রাজ্যটা উন্নতি করুক, আপনারা বরাবর ভাতার রাজনীতি করে গেছেন। আপনারা ভেবেছেন যে ভাতা দিয়ে চুপ করে রাখা যায়, আপনারা এটা ভেবেছেন যে কখনো মহিলাদেরকে, কখনো যুবদের ভাতা দাও, ভাতা দাও, প্রশ্ন করবে না তাহলে কেউ, প্রশ্ন করা আপনি বন্ধ করে দিয়েছিলেন। আজকে নিয়োগের কথা আসছে, আজকে নতুন দিশা দেখানোর কথা আসছে যুব সমাজকে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যখন এই কথা বলছেন, তখন হাততালি এবং যে উল্লাস, ওইখানে বসে থাকা, আমি যেটুকু ছবি দেখেছি, আপনারাও দেখুন, আপনারাও দেখেছেন দিনভর, তাতে আমার মনে হয়েছে যে এখানে কোনো বিরোধিতার জায়গায় নেই। আজকে বিরোধীদের সেভাবে বলতে শোনাও যায়নি, কারণ বিরোধিতার জায়গা নেই। এটা তো সরকারের যে বক্তব্য আজকে সামনে এসেছে, সার্বিকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বক্তব্য, সেখানে কোনো রকম বিরোধিতা থাকতে পারে না। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার একটু রিয়াকশন এখানে শোনাতে চাইব। নিয়োগের কথা বলছেন, কর্মসংস্থানের কথা বলছেন, সোনার বাংলা এভাবেই তো গড়ে ওঠা সম্ভব। কর্মসংস্থানই তো একমাত্র পথ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্প তো তবেই আসবে, শিল্প বান্ধব হবে পরিবেশ, তবেই তো শিল্প আসবে। কি বলেছেন মাননীয় অর্থমন্ত্রী, দেখুন। রাজ্য সরকারি অফিসগুলোতে 1 লক্ষ শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক, অশিক্ষক কর্মী, 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং বাকি অনেক সরকারি নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে একটা বড় প্রতিশ্রুতি ছিল চাকরি। ক্ষমতায় আসার পরে আজকে শুভেন্দু সরকার তার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেছে, এই 1 লক্ষ সরকারি চাকরি। কিন্তু কোথায় কিভাবে নিয়োগ হবে, অর্থমন্ত্রী আজ স্পষ্ট করে দিয়েছেন যে কোন বিভাগে কত কর্মী নেওয়া হবে। খুব দ্রুত এক নজরে চলুন দেখি যে এই মুহূর্তে ঠিক পরিসংখ্যানটা কোথায় দাঁড়িয়ে রয়েছে। মোট শূন্য পদ 1 লক্ষ। শিক্ষাক্ষেত্র যদি আমরা আলাদাভাবে ধরি, তাহলে শিক্ষক এবং শিক্ষাকর্মী বা অধ্যাপক এই সমস্ত কিছু নিয়ে 50,000, অর্থাৎ যেটা উনি বলেছেন বক্তব্যে রাখার সময় যে মোট নিয়োগের অর্ধেকই হবে শিক্ষায়। পুলিশ বিভাগের বক্তব্য আপনারা শুনলেন, 20,000 শূন্য পদ।
ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ইএফআর 1000 পদ এবং অন্যান্য সরকারি দপ্তর সেখানে হচ্ছে বাকি 29,000 পদ, এইভাবে এটাকে ভাগ করা হয়েছে। কিন্তু এই নিয়োগের অঙ্কটা কি এখানেই শেষ? না, এই বাজেটে সামাজিক ভারসাম্যের ক্ষেত্রে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন 1 লক্ষ নতুন নিয়োগের মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। আমরা দেখেছি নিয়োগের নামে কোটি কোটি টাকার কেলেঙ্কারি হতে। আমরা দেখেছি, ছবি আপনাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, যোগ্য প্রার্থীরা মার খাচ্ছেন রাস্তায় পড়ে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোথাও যেতে বাকি রাখেননি, অনশনে বসেছেন। একাধিক মৃত্যুর ঘটনা আমরা দেখেছি। অসুস্থ হয়ে পড়েছেন, রোদে ঝড়ে জলে বৃষ্টিতে বসে থেকেছেন মাসের পর মাস, সরকার কথা শোনেনি। সরকার খালি কুমির ছানা দেখিয়ে গেছে। ভোটের কথা বলেছে, সামনেই ভোট, মিটে যাক, তোমাদের ব্যবস্থা করব। অযোগ্যরা পেছনের দরজা দিয়ে কিন্তু তার মধ্যেই চাকরি পেয়ে গেছে। সরকারি পরীক্ষা দিতে গেলে সেখানে আমাকে টাকা দিয়েই সুযোগ পেতে হবে। মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছিল যে আমার মেধার ওপর আমার সরকার, আমার বেড়ে ওঠার ওপর আমার সরকার ভরসা রাখে না, আমার পড়াশোনার ওপর আমার সরকার ভরসা রাখে না। তাহলে সরকার কি সরকারের শিক্ষা ব্যবস্থাতেই ভরসা রাখে না? যারা এই মেধায় চাকরি পাচ্ছে, শুধু এই সেক্টরের কথা বলবো না, আমি যে কোনো সেক্টর, রাজ্য সরকারের এতগুলো দপ্তর, যে কোনো সেক্টরের কথা বলছি, শুধু শিক্ষা নয়, শিক্ষায় ব্যাপক দুর্নীতির কথা হয়েছে বলে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কিন্তু এমন কোন সেক্টর বাকি আছে, এমন কোন দপ্তর বাকি ছিল যেখানে দুর্নীতি হয়নি? যারা ডিএ আন্দোলনকারী, যারা রাস্তায় বসে আছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, যারা লাগাতার এই বক্তব্যগুলো পেশ করেছেন, কারণ তারা এক একজন এক একটা ডিপার্টমেন্টে কাজ করেন, এরকম প্রচুর মানুষ আছে। এরা বলেছেন একাধিকবার যে কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে। সরকার এদের দিকে তাকায়নি, একবারও মুখ ফিরিয়ে দেখেনি। কার্নিভাল হবে বলে রেড রোড থেকে এদেরকে উঠে যেতে বলা হয়েছে। ওই রাসবিহারী থেকে শুরু করে একেবারে পার্ক স্ট্রিট মোড় পর্যন্ত একটা কথা বলতে পারেনি এরা। একাধিক র্যালির আয়োজন করেছে। এই যে কালীঘাট চত্বর পেরোনো যাবে না, ওখানে পুলিশ মেরে লাঠিচার্জ করে তুলে দিয়েছে। বহু ঘটনা আমরা দেখেছি। এরা যখনই কোনো আন্দোলন, সেটা এবং সল্টলেক চত্বরে বিকাশ ভবনের সামনে, মনে আছে আপনাদের সেই ছবিগুলো? যখন আজকে এই রাজ্য সরকার বাজেট পেশ করার সময় শিক্ষকদের কথা ভাবছে, নিয়োগের কথা ভাবছে, এডুকেশন সেক্টরটা নিয়ে নতুনভাবে ভাবনার কথা বলছে এবং এই বিনিয়োগগুলোর বিষয়ে আশা দেখাচ্ছে আমাদের, এই প্রকল্পগুলোর কথা বলছে আমাদের, তার মানে এটা করা যায়, এটা করা যেত। আজকে অর্থমন্ত্রী যেটা করতে পারছেন, বিগত সময়ে প্রাক্তন সরকারের অর্থমন্ত্রী সেগুলো কেন করতে পারেননি? যদি আজকে একটা খাতে আমি 100 টাকা ব্যয় করার জায়গা আমার আছে, যদি সরকার সেটা করতে পারে, তাহলে কেন এতদিন প্রাক্তন সরকার বলে গেছে যে না আমার কাছে টাকা নেই, আমি 100 টাকা খরচা করতে পারবো না? কেন বলে গেছে? সরকার চাইবে জিডিপি বাড়াতে, সরকার চাইবে পশ্চিমবঙ্গকে বা যে কোনো রাজ্যকে বা যে কোনো, আমি দেশের কথাও বলবো, নরেন্দ্র মোদী যেটা করে দেখাতে পারছেন, শুভেন্দু অধিকারী যেটা করে দেখাতে পারছেন, সেটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় পারে? 15 বছর ধরে তো আছেন উনি এখানে। উনি তো ওনার নিজের মতো করে গড়ে পিটে নিতে পারতেন রাজ্যটাকে। উনি তো বুঝতে পারতেন, বা ওনার তো এটা বোঝার কথা ছিল যে কোন সেক্টর থেকে রেভিনিউ আর্ন করবে গভর্নমেন্ট। শুধু মদই উনি চিনলেন। শুধু ওটা ওনার এটা মনে হলো যে ওই একটাই জায়গা আছে যেখান থেকে আবগারি দপ্তর, যেখান থেকে কোটি কোটি টাকা আয় করা যায়। আচ্ছা বেশ, বুঝলাম, তাই করেছেন। সেটাকে কোনো ডেভেলপমেন্টের কাজে লাগিয়েছেন কি? আজকে যদি শ্বেতপত্র প্রকাশ করতে বলি, উনি করতে পারবেন? মদের টাকা কোথায় লাগিয়েছেন? মদের থেকে যে টাকা উনি আর্ন করেছেন, আজকের সরকার বলছে শিক্ষাক্ষেত্রের বাইরে, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে, হাসপাতালের বাইরে একটা নির্দিষ্ট জায়গা বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে মদের বিক্রি করা যাবে না। কই, প্রাক্তন সরকার তো পারেনি করতে। কেন? কি ছিল সেখানে? কি জন্য এটা করা হয়েছে? এটা বোঝাই যাচ্ছে আজকে নতুন করে তার বলার দরকার নেই। যাই হোক, কথা বলছিলাম ডিএর বিষয়ে, এবং আপনারা দেখেছেন যে 20% ডিএ বৃদ্ধিতে 38% এই মুহূর্তে দাঁড়িয়ে ডিএ পাচ্ছেন, পাওয়ার কথা 1 অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা। এবং বাকি যেটা রইল, শুভেন্দু অধিকারী বলছেন যে আরও কিছুটা সময় লাগবে, কিন্তু সেটাও পূরণ করা হবে। এই বক্তব্য সামনে আসার পরে, বা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য সামনে আসার পরে আমরা কনভেনার ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম। খুব স্বাভাবিকভাবেই এই
মানে যেটা 45 দিনে করা সম্ভব, যেটা 45 দিনে করা সম্ভব, যে ঘাটতিটা খানিকটা হলেও মিটিয়ে আনার কথা সরকার বলছে, 20%, নট আ ম্যাটার অফ জোক। 20% যদি 45 দিনে রিডিউস করা যায়, মানে এইটাকে অ্যাড করা যায়, তাহলে গত 10.5-11 বছর ধরে এই সরকারটা এই অ্যামাউন্টে পৌঁছাতে পারলো না। 2%, 3% করে ভিক্ষে দিয়ে গেল নিজের কর্মচারীদের। ভাস্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন দেখুন। যেভাবে অস্থায়ী কর্মচারীদের বিষয়গুলো উঠে এসছে, যেভাবে মানে চাকরি নিয়োগের ক্ষেত্রে ব্যাপারটা উঠে এসছে, মিড ডে মিলের রাঁধুনি, মিড ডে মিলের বরাদ্দ যেভাবে বাড়ানো হয়েছে, আমরা বলতে পারেন যে আমরা মোটের উপর অত্যন্ত খুশি। আর আমাদের ডিএর ব্যাপারে যেটা ছিল, যে তারা বলেছিলেন যে বকেয়াটা মিটিয়ে দেবেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেটা আমার সাথে আলাদা করে কথা হয়েছিল যে এআইসিপিআই মেনে আমরা পরবর্তী ক্ষেত্রে দিতে থাকবো, কিন্তু এই যে 42%টা সেটা আমরা কয়েকটা কিস্তিতে মিটিয়ে দেবো। প্রথম কিস্তিতে 20% দেওয়া হয়েছে। আমরা সাধুবাদ জানাচ্ছি এটাকে। সার্বিকভাবে এই বাজেট কেমন হয়েছে, বিভিন্ন লোকের সঙ্গে কথা হয়েছে, রিয়াকশন পেয়েছি আমরা। অর্থনীতিবিদরাও বলছেন যে এক অল্পতরু বাজেট, এবং আগামী দিনে যেহেতু তৃণমূল সরকার এত কোটি টাকার দেনা রেখে গেছে, ফলে সেটাকে ভরপাই করে এই রকম জনমোহিনী বাজেট করা, এবং সেইটাকে বা যা যা সরকার বলেছে, যে যে প্রতিশ্রুতিগুলোর কথা বলেছে, সেইটাকে বজায় রাখা একটা চ্যালেঞ্জ তো বটেই, কিন্তু এই সরকার পারবে বলেই আশাবাদী আমরা। এই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম না যে কোথায় দুর্নীতি হয়নি, সরকারের কোনো জায়গা এমন ছিল প্রাক্তন সরকারে যেখানে দুর্নীতি হয়নি। সমস্ত জায়গা, যেখান থেকে এই তোলাবাজ সরকার, যেটা বিরোধীরা এতদিন বলে এসছে, মানে সেই সময় তৎকালীন বিরোধী তোলামূল, তো তারা যা করে এসছে সেটা পুরোটাই তোলাবাজি, কাটমানি নেওয়া, সিন্ডিকেট রাজ যা যা চালিয়ে এসছে, তার ফল সাধারণ মানুষকে ভুগতে হয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কম জলঘোলা হয়নি, এবং এক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের নাম যেভাবে জড়িয়ে গেছিল, লিপস অ্যান্ড বাউন্সের লেনদেন শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেভাবে জড়িয়ে গেছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এই কিছুদিন আগেও ইডি ডাকলো। কোটি কোটি টাকা লেনদেনের চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কালীঘাটের কাকু, এই কালীঘাটের কাকু তো বুক ফুলিয়ে বলেছিলেন সাহেবকে কেউ ধরতে পারবে না। দেখা যাক সাহেবের কি হয়, সাহেবকে কেউ ধরতে পারে কিনা, কিন্তু সম্পত্তি তো প্রচুর বাজেয়াপ্ত করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের মতো কোম্পানি, সেই কোম্পানির কারা মালিকানাধীনে আছেন, কার কোন বাড়ি, কত কোটি টাকার সম্পত্তি, এই সমস্ত কিছু ইডির র্যাডারে। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির মাথা, সেই কোম্পানির মালিক, এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র বলছেন যে মানে তাকে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য সামনে এসেছে, তারপরেই তো ডাকা হলো এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং লাগাতার ডাকা হয়েছে। তিনি বলেছেন ফাঁসির মঞ্চ তৈরি করতে। ওনার প্রথমেই এটা মনে হচ্ছে যে ফাঁসির মঞ্চটা দরকার, ওনার এটা মনে হচ্ছে না যে না আমি কিছু করিনি, চলো যাই কথা বলি। এত ভিন্ডিকটিভ ওয়েতে এই ধরনের বক্তব্যগুলো রেখে এসেছেন যখন ক্ষমতায় ছিলেন, তখনও এখনো। যাই হোক, কিন্তু দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্সে ঢুকেছে, এই অভিযোগ লাগাতার বিরোধীরা করে এসেছে। ইডি বারবার সমন পাঠিয়েছে, এবং তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা, যে শিক্ষকরা রাস্তায় বসে মার খেয়েছে, তাদের চাকরি নিয়ে ছিনিমিনি খেলেছে যে সরকার, যোগ্যরা রাস্তায় পড়ে থেকে মার খেয়েছে, তাদের মধ্যে আমি আবার বলছি কেউ কেউ মারাও গেছেন, আর সেই টাকা নিয়ে উৎসব হয়েছে। উৎসব। সজল ঘোষ মাননীয় বিধায়ক, তার খুব ছোট্ট একটা রিয়াকশন একটু আপনাদের শোনাই। যে বলছিলাম কিছুক্ষণ আগে, কোনো জায়গায় এরা ছাড়েনি, বাদ দেয়নি। দেখুন কি বলেছেন সজল ঘোষ। ক্লাসে নিয়োগ নেই, শিক্ষক নেই, হ্যাঁ ব্ল্যাকবোর্ড নেই, শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই। লাইব্রেরি নিয়োগ নিশ্চয়ই প্রয়োজন, তার আগে শিক্ষক নিয়োগও প্রয়োজন। হ্যাঁ, আর নাথিং ইজ ম্যাজিক, কোনোটাই ম্যাজিক নয়। 50 বছরের জঞ্জাল আপনি 15 দিনে সরিয়ে দেবেন, এটা তো হতে পারে না। লড়তে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ফেলে যাওয়া
এই যে দুর্নীতি বা ইত্যাদির সঙ্গে নয়, লড়তে হচ্ছে তারও আগে 34 বছর আর তারও আগের কংগ্রেস জমানা, এই সমস্ত কিছুর সঙ্গে লড়তে হচ্ছে। সজল ঘোষের বক্তব্যে সেটা পরিষ্কার। 50 বছর এই রাজ্যটা যে জায়গায় পৌঁছে গেছে, আজকে সেখান থেকে টেনে এনে রাজ্যটাকে সোনার বাংলা গড়া, এটা বিজেপি সরকারের কাছে ডেফিনেটলি চ্যালেঞ্জ। কিন্তু এই সরকার পারবে, কারণ আজকে অন্তত বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি যে কথা বলেছেন, সার্বিকভাবে এই বাজেট কীরকম লেগেছে, কি বলেছেন শ্রমিকবাবু দেখুন। এবং নতুন নতুন যে সমস্ত তথ্য বেরিয়ে আসছে তা থেকে এই বাজেট, এই সময় দাঁড়িয়ে সরকার যতটা করার ততটা করবার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যদি রাজ্য কেন্দ্র সংঘাত থাকে সেখানে উন্নয়ন ব্যাহত হয়ে যায়। অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হবে না। কৃষক থেকে শুরু করে পরিবহন এবং সাংবাদিকদের থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রী, সমস্ত মানুষের কথা, গৃহহীন মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরি হয়েছে। নিঃসন্দেহে এই বাজেট পশ্চিমবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। ঠিক শ্রমিক ভট্টাচার্য যে কথা বলছেন, এই বাজেট পশ্চিমবঙ্গের অর্থনীতিকে অনেক চাঙ্গা করবে। আমরাও আশা করব সরকারের কাছে আগামী সময়ে এই বাংলা সোনার বাংলা হবে, এগিয়ে চলবে তরতরিয়ে। অর্থনৈতিক যে জায়গাটা তৃণমূল সরকার এই বাংলাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, যে জায়গায় পৌঁছে দিয়েছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর ডেফিনেটলি জায়গা রয়েছে এবং সেটা বিজেপি সরকারের হাত ধরে সম্ভব। আজকে বিগ স্টোরি এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।